ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর দায়িত্ব গ্রহণ করার পর, ক্ষমতা বলা ঠিক না, দায়িত্ব গ্রহণ করার পর মোটামুটি 2-1 দিনের মধ্যে থেকে কিন্তু অনেকেই সমালোচনা শুরু করেছিলেন। তো সেই সময়টাতে আমার মনে হয়েছে যে মানে কিছু লোক আছে এদের কাজে খালি যে দোষ ধরা, তারা দুধের মধ্যেও তারা কাঁটা খুঁজে, এরকম কিনা। অনেকেই সমালোচনা করেছেন। প্রথমেই সমালোচনা হয়েছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে নিয়ে, পরবর্তী সময় ডক্টর আসিফ নজরুলের কিছু কথাবার্তা নিয়েও সমালোচনা হয়েছে, পরবর্তী সময় ডক্টর সালেউদ্দিনের যে ব্যাপারটা তিনি করলেন ইলিশ রপ্তানি নিয়ে, এবং তিনি যে আবেগের কথা বললেন, যে আবেগতাড়িত হয়ে, এই আবেগের ফসল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা আপনাকে বুঝতে হবে। এবং এই আবেগের কারণে যারা আন্দোলন করেছে তারা ব্যর্থ হলে তাদের কিন্তু সব কয়টারই ফাঁসি হতো, আপনার কিছুই হতো না। সুতরাং আবেগকে আপনি ছোট করে দেখার কোনো উপায় নাই। ওনার কথাবার্তা শুনে এখন তো আসলে আমি নিজেও আতঙ্কিত। সর্বশেষ রিজওয়ানা আপা যে কথাটা বললেন যে উপারেও আন্দোলন করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। চিত্রনায়ক দেবের কিছু ভিডিও দেখেছি, তিনি আন্দোলন সমর্থন করেছেন, স্টিল নাও তিনি হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে বলছেন, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। অবশ্যই ভারতের পশ্চিমবঙ্গের বা ত্রিপুরার বা যারা বাংলা ভাষাভাষী অনেকে আছেন যারা আমাদের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন, তাদেরকে ধন্যবাদ। কিন্তু একটা বড় অংশ কিন্তু এখনও এটার বিরোধিতা করছে, বাংলাদেশে অভ্যুত্থানের বিরোধিতা করছে, ডক্টর ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে ভারতের যে সরকার বর্তমান কট্টরপন্থী উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার, তাদের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি। তো এই কারণে কিন্তু আমরা খুবই আতঙ্কিত। আর এই কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকারের এখন অনেকেই বলা বলি করছেন যে তাদের মূল কাজ হচ্ছে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা, এরকম একটা মনে হয় তারা প্রকল্প হাতে নিয়েছে। এবং এই কথাটা আমি প্রথম দিকে যারা সমালোচনা করেছেন আমি তাদের প্রতি একটু নাখোশ ছিলাম যে সরকারটা মাত্র ক্ষমতায় এসেছে, মাত্র দায়িত্ব নিয়েছে, তাদেরকে কাজ করতে দেওয়া উচিত, এরকম সমালোচনা করে তো একটা হযবরল অবস্থা হয়ে যাবে। কিন্তু মনে হচ্ছে যে না, তারা যেটা বলেছেন এখন তো বিষয়টা সেরকমই মনে হচ্ছে। তারা মনে হয় আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্পর্কে কিন্তু সর্বশেষ যে ভিডিও দেখলাম পিনাকি ভট্টাচার্য, তিনি সরাসরি বলেছেন যে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, তাকে মানে ভুল স্বীকার করতে হবে, অথবা আপনি যদি ভুল স্বীকার না করেন তাহলে তিনি যেন এই ক্যাবিনেট থেকে অর্থাৎ উপদেষ্টা পরিষদ থেকে যেন তিনি পদত্যাগ করেন, যে কোনো একটা বেছে নেওয়ার জন্য বলছেন। তো ডক্টর সালেউদ্দিন আহমেদের কারণে বাংলাদেশের অর্থনীতিতে একটা গতিশীলতা এসেছে, এটা বলার কোনো মানে অপেক্ষা রাখে না। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর নিয়োগ করা হয়েছে, ওনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকও কিন্তু একটা শৃঙ্খলা ফিরে আসছে। কিন্তু ডক্টর সালেহ আহমেদের যে সাম্প্রতিক কথাবার্তা, ইলিশ নিয়ে যে কথাবার্তা, 5,30,000 টন আমাদের উৎপাদন, 3,000 দিলে কিছু হবে না, এটা সেটা ভারত থেকে অনুরোধ জানানো হয়েছে, ভারতের অনুরোধের প্রেক্ষিতে দেওয়া হচ্ছে। ভারত তো সেই কথা বলছে না, তারা তো এখন হাসছে যে কি তোরা ইলিশ দিবি না। এই নিয়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে কি বলা বলি করছে। তো ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনি কি আসলে মানে ভারত এবং আওয়ামী লীগের মানে বাংলাদেশে আবার তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ক্ষমতা নিয়েছেন কিনা, এখন তো আমার নিজের মধ্যে সন্দেহ হচ্ছে। আর আপনি এত আকবারি এত কথা বলার দরকার কি? আপনি 3 টন ইলিশ বেচে আপনি কি বাংলাদেশের রিজার্ভ কি $50 বিলিয়ন করে ফেলবেন? মানে এই ধরনের ফালতু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার 100 বার চিন্তা করার দরকার ছিল। যেখানে ফরিদা আপা তিনি বলেছেন আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপর থাকলে আমরা বাইরে রপ্তানি করব। তিনি হচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, দেশের আভ্যন্তরীণ যোগান চাহিদা এইসব তিনি বলবেন। তিনি যদি গ্রিন সিগন্যাল না দেন, বাণিজ্য মন্ত্রণালয়ে আগ বাড়িয়ে রপ্তানির ঘোষণা দেওয়ার দরকারটা কি? এত পাকনামি করার দরকারটা কি? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনি অনেক বিজ্ঞ লোক, আপনার সমালোচনা করা আমার সাজে না। আপনার মেধা যোগ্যতা, আপনি যেসব অবস্থানে ছিলেন, তারপরেও আপনার এই অবস্থানটা আমরা ভালোভাবে নিতে পারছি না। আপনার এত পাকনামি করার কোনো দরকার ছিল না। ইলিশ বেচে আপনি বাংলাদেশকে যে একদম বাংলাদেশের রিজার্ভ যে একদম $50 বিলিয়ন করে ফেলবেন, ব্যাপারটা তো এরকম না। আপনার কোনো দরকার ছিল না ইলিশ রপ্তানি করার। রিজওয়ানা আপা, আপনাকে আমি সবসময় সম্মান করি, আপনার মনে হয়েছে যে আপনি সবসময় সত্য কথা বলার চেষ্টা করেন। আপনার এই আকবারে এই কথাগুলো বলার দরকার ছিল না। কথা যত কম বলা যায় ততই ভালো, ততই ভালো। একটা কথা বলি, আমেরিকার যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তার যে স্ত্রী ছিলেন মিশেল ওবামা, তিনি কিন্তু খুবই একজন মানে কি বলে মানে সবাই তাকে পছন্দ করতেন। পছন্দ করার সবচেয়ে বড় কারণ ছিল তিনি কথা বলতেন না, খুব কম কথা বলতেন না, এবং স্মাইলিং ফেস। তো কথা, অপ্রয়োজনীয় কথা যত কম বলা যায় ততই ভালো। আমরা যেহেতু ইউটিউবে কথা বলি, আমরা হয়তো বা 100টা কথা বলি, তার মধ্যে হয়তো অনেকগুলো ভুল বলতে পারি, ঠিক বলতে পারি। কিন্তু আপনি এরকম একটা দায়িত্বশীল পদে বসে থেকে আমার মনে হয় যে এত কথা বলার দরকার নাই। আর ছাত্র জনতা তাদের পালসটা বোঝার চেষ্টা করেন, তারা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন। আপনারা অজনপ্রিয় হয়ে যাবেন এটা তো আমরা কোনোভাবেই চাই না। ইভেন আমি এখনও মনে করি যতদিন দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকুক, তার দায়িত্বে থাকুক, দেশকে একটা কাঠামোর মধ্যে নিয়ে এসে তারপর নির্বাচন দিক, এটা আমার নিজের ব্যক্তিগত চাওয়া।
কিন্তু আপনারা যদি এরকম হজবরল অবস্থা করে ফেলেন তাহলে তো সেটা খুব দুঃখজনক হতে পারে। দায়িত্বে গেলে হয়তো বা এটা অনেক কঠিন কাজ, বাইরে থেকে অনেক সমালোচনা করা যায়, এটা স্বীকার করছি, কিন্তু কথাগুলো তো বলার দরকার নাই। এই বেশি বেশি কথা বলার দরকার কি, অপ্রয়োজনীয় কথা বলার দরকার কি? আর যেহেতু আপনারা প্রতিক্রিয়াটা দেখেন নাই, যখন ইলিশ রপ্তানি করা হবে না এই ঘোষণা দিয়েছিলেন ফরিদা আপা, তখন সোশ্যাল মিডিয়াতে মানুষের যে উচ্ছ্বাস বা মানুষ যে সাধুবাদ জানিয়েছিল, আপনারা কি সেটা দেখেন নাই? আপনারা কি জনগণের পালস বুঝতে পারেন না? আপনারা রাজনীতিবিদ না, রাজনীতি করেন না, জনগণের চাওয়া না চাওয়া হয়তো এতটা বুঝতে না পারলেও আপনারা তো জনগণকে নিয়ে কাজ করেন। আপনি বেলাতে কাজ করেছেন, বেলা ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, অনেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। আপনার কাছে তো আমরা একটু প্রজ্ঞা আশা করতে পারি। আপনার এত অতিরিক্ত কথা বলার দরকারটা কি? এবং আরও একটা কথা, কিভাবে তিনি বলেছেন আমি ব্যাখ্যা ঠিক মনে নাই, কিন্তু তিনি কিন্তু বিষয়টা এরকম দিয়েছেন যে উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টার উপর তিনি দায়িত্ব কিছুটা দিয়ে দিয়েছেন ইলিশ রপ্তানির। না, এটা একান্ত আপনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আপনার দায়িত্বে করেছেন। আপনি দয়া করে ডক্টর ইউনূসকে বিতর্কিত করবেন না। ডক্টর ইউনূস তিনি একদম সরল স্বীকারোক্তি যে আমরা রাজনীতির মানুষ না, আমরা এই সেক্টরের মানুষ না, আমরা আমাদের কর্মক্ষেত্রে আমরা আনন্দ পাই। তো যখন জনগণ আমাদেরকে বিদায় দেবেন আমরা সেদিনই আমরা যাব। তিনি প্রথম ভাষণে কিন্তু এই কথাটা বলেছেন। সুতরাং আপনার উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপাবেন না। আপনি এখানে কিন্তু আপনার প্রতি মানুষ খুবই অসন্তুষ্ট, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন আপনার পদত্যাগ দাবি করছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, এবং তিনি বলছে আপনি হয় ক্ষমা প্রার্থনা করেন অথবা পদত্যাগ করেন। আপনি কি বুঝতে পারছেন যে এই জিনিসটা একটা বড় ইস্যু হতে পারে আপনার জন্য? আপনার কি দরকার ছিল এই আকবরিয়ে ইলিশ রপ্তানি করার? আকবরিয়ে ইলিশ রপ্তানি করার কি দরকার ছিল? বাংলাদেশ তো অনেক দেশ ইলিশ রপ্তানি করতে পারে না, যেখানে বাংলাদেশিরা বাস করেন তারা ইলিশ খেতে পারেন না। তো আপনার কী দরকার ছিল ভারতে কি আপনি ইলিশ দিয়ে কি কূটনৈতিক একদম সম্পর্ক আপনি রিস্টোর করে ফেলেছেন? ডক্টর ইউনূসের সঙ্গে তো বসল না মোদি, যেখানে ডক্টর ইউনূসের সাথে বসার জন্য বিশ্বের তাবৎ বড় বড় নেতারা মুখিয়ে থাকেন। এবং এবার জাতিসংঘে আপনারা দেখেছেন যে ওনার কী ধরনের রেসপন্স, তার সাথে সবাই কীভাবে দেখা করেছেন। সেখানে মোদির মতো একটা লোক সে দেখা করলো না। আপনি ইলিশ দিয়ে লাভ হইল কি? ইলিশ দিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনাকে, তারা যে নিয়ম বহির্ভূতভাবে অন্যায়ভাবে এবং সম্পূর্ণ বেআইনিভাবে যে এখন তাকে আশ্রয় দিয়ে রেখেছে, 45 দিন চলে গেছে। তাছাড়া তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এখন কোন স্ট্যাটাসে তাকে ভারতে রাখা হয়েছে? শুধু তাই না, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভারতের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। আমরা মনে করেছিলাম যে কংগ্রেস অনেকটাই হয়তো বা এদিক থেকে বিজেপির মতো হবে না, তাদের অনেকটাই, কিন্তু কি দেখলাম রাহুল গান্ধী যে কথাটা বলছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সেই নিয়ে তিনি কথা বলেছেন। বাংলাদেশে উগ্রপন্থা, আরে বেটা বাংলাদেশে উগ্রপন্থা, বাংলাদেশে কি জামাত ইসলাম ক্ষমতায় গেছে? বাংলাদেশ জামাত ইসলাম সর্বোচ্চ 2টা আসন পায়। আওয়ামী লীগের বিএনপির সঙ্গে জোট না করলে 2টা আসন পায়। বিএনপির সঙ্গে যদি ধানের-শীষ মার্কা নিয়ে ইলেকশন করে তাহলে 18টা আসন পায়। আর তোর দেশে তো এই কট্টরপন্থী উগ্র হিন্দুত্ববাদী তারা দেশ চালাচ্ছে আজকে কত বছর, 1 যুগের বেশি সময় ধরে তারা চালাচ্ছে। সুতরাং বাংলাদেশে উগ্রপন্থা আছে নাকি ভারতে আছে, এটা ভালো করে চিন্তা করে দেখ। রাহুল গান্ধীকে আমি মনে করেছিলাম যে অত্যন্ত ভদ্রলোক, এবং অর্থাৎ বিজেপির ঠিক বিপরীত মনে করেছিলাম, কিন্তু না, এই কিছু ইস্যুতে কিন্তু তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন ভারত যেসব করছে তারপর তাদের সাথে ইলিশ দিয়ে কি আমাদের কূটনীতি করার দরকার আছে? আর একটা বিষয় না বললেই না, বিএনপিতে অনেক সময় অনেকে বলা করে যে আওয়ামী লীগের দালাল বিএনপিতে আছে, আওয়ামী লীগের গুপ্তচর বিএনপিতে আছে। এটা কিন্তু, এবং এই কারণেই এত লম্বা সময় বিএনপিকে রাজপথে তারা সুবিধা করতে পারে নাই। এখন কারা আছে এটা আপনারা খুঁজে বের করেন। ইতিপূর্বে অনেকেই কিন্তু সরাসরি মির্জা ফখরুলের দিকে আঙুল তুলেছেন যে তিনি বিএনপির আওয়ামী লীগের দালাল। আমি সরাসরি ওনার কথা বলবো না, কিন্তু ওনার কিছু ইদানিং সাম্প্রতিক কথাবার্তা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে। উনি আকবরই একটু বেশি কথা বলছেন। যেমন ভারতের ব্যাপারে বরফ গলতে শুরু করেছে, ওই বেটা জীবনে বরফ গলবে না, ভারতের সাথে জীবনে বরফ গলবে না। কিছু হইলে কি করতো, এই আন্দোলনটাকে বলছে বিএনপি জামাত। এখনও আপনি বুঝেন না যে ভারতের সাথে আপনি বেহুদা এইসব কথাবার্তা বলছেন। ভারতের সমর্থনও পাবেন না, বরং যারা সমর্থন আপনাকে করতো তাদের সমর্থনটা হারাবেন। আকবরিয়ে কথা বলতে যাবেন না, সেটা ভারতের দায়িত্ব। সম্পর্কে বরফ গলবে কি গলবে না এটা ভারতকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশের একটা দলের সাথে সম্পর্ক স্থাপন করে ভুল করেছি। আমাদের উচিত ছিল জনগণের সাথে সম্পর্ক স্থাপন করা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এটা যেদিন ভারত বুঝবে সেদিন আমাদের সাথে তাদের সম্পর্ক আবার রিস্টোর হবে। এটা ভারতকে রিয়েলাইজ করতে হবে। এবং মোদির চোখে যদি বাংলাদেশকে দেখা হয় তাহলে জীবনে বাংলাদেশের সঙ্গে ওদের সম্পর্ক উন্নয়ন হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। রাহুল গান্ধীকে কিংবা কংগ্রেসকে যতটা মনে করেছিলাম যে তারা লিবারেল, কিন্তু সাম্প্রতিক একটা বক্তব্যে আমি খুব হতাশ হয়েছি। প্রিয়াঙ্কা গান্ধী কিংবা রাহুল গান্ধী তারা অনেক সময় দেখলাম নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ান, সত্য কথা বলার চেষ্টা করেন, যেটা সঠিক সেটা বলার চেষ্টা করেন, কিন্তু ওনার এই একটা স্টেটমেন্ট দিয়ে বোঝা গেছে যে আসলে কয়না যে রসুনের কোয়া সবগুলো এক জায়গায়, ব্যাপারটা তো এরকমই মনে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা জানাতে পারেন। আজ এই পর্যন্তই।